8 বছর 9 মাস বেনজির এসএসসির পরীক্ষা হলো। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন। তাদের মধ্যে কেউ স্বামী, কেউ মা, কেউ অন্তঃসত্ত্বা, কেউ আবার দেখতে পান না। সবার চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন। এদিন পরীক্ষা দিলেন তারা সবাই। এই সংসারটা আর মনে হয় করতে পারছি না। বউ তো বলছে তা থাকবো না, চাকরি নেই তোমার সঙ্গে কি জন্য থাকবো। পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি, এতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে। পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ না। তুহিনা পারভিন মণ্ডল দেখতে পান না। দক্ষিণ 24 পরগনার ক্যানিং স্কুলে বাংলা পড়াতেন। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে। ফের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন দৃষ্টিহীন তুহিনা। এসেছি পরীক্ষা দিতে মনের সাহস নিয়ে, জানি না কি হবে, তবে চেষ্টা করব আপ্রাণ। কারো বয়স 2.5 মাস, কারো বছর 1.5। এই শিশুরাও এসএসসির শিক্ষকের চাকরির পরীক্ষার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে। কারণ তাদের মায়েরা পরীক্ষার্থী। ঘন্টা 1.5-এর পরীক্ষা, মাকে ছাড়া থাকা কঠিন। তাই মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে বাচ্চারাও। কিন্তু পরীক্ষা কেন্দ্রে তো ঢুকতে দেওয়া হবে না। বাইরে রোদ, বাচ্চারা থাকবে কোথায়? এই ভেবে হুগলির চুঁচুড়ায় জেলা পরিদর্শকের অফিসে বাচ্চাদের থাকার ব্যবস্থা করা হয়। খুব সুন্দর। এই যে গরমে যে 2.5 মাসের বাচ্চা গাড়ির মধ্যে বসে আছে, বাইরে ধুলো বালি, সেই জায়গায় তো সুন্দর পরিবেশ আয়োজন করে দিয়েছিল স্যাররা। সব মানে যেখানে যা ছিল সরকারি আধিকারিকরা সব ডেকে নিয়ে এসে আমাদেরকে এখানে হুগলি উইমেন্স কলেজ এবং হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, এখানে রবিবার যারা পরীক্ষা দেন তাদের মধ্যে 6 জনের বাচ্চাকে রাখা হয় পাশের ডিআই অফিসে। বাচ্চাদের দেখাশোনার জন্য ছিলেন একজন আশা কর্মী। যেহেতু গরম আছে সেই জন্য ওনাদেরকে বাচ্চারাও মানে একদম ছোট ছোট বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা প্লাস 2 বছরের বাচ্চা, তো তাদের দিকে তাকিয়ে মানবিক দিক থেকে এটাকে ওনাদেরকে ভেতরে নিয়ে এসে বসালাম। মুর্শিদাবাদের ভরতপুরের রাজশ্রী দত্ত, তিনি অন্তঃসত্ত্বা। রবিবার কান্দির রাজ কলেজে এসএসসির পরীক্ষা দিতে আসেন। ভুল অ্যাডমিট কার্ড আনায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সমস্যায় পড়েন। পুলিশের সহযোগিতায় সঠিক অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেন অন্তঃসত্ত্বা রাজশ্রী। আমার অ্যাডমিট কার্ড দুটো, মানে আমি 7 তারিখে পরীক্ষা দেব, 14 তারিখেও পরীক্ষা দেব। আমি ভুল করে 14 তারিখটা নিয়ে। তারপর পুলিশ কতটা সহযোগিতা করলো? সব রকম ভাবে ওনারা অ্যাডমিট কার্ড নিয়ে গেলেন এবং আমরা পৌঁছে অবধি দিচ্ছে। বীরভূমে পরীক্ষা দিতে আসার পথে বাইক থেকে পড়ে আহত হন এক পরীক্ষার্থী। আহতকে সিউড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসার পর তাকে পৌঁছে দেন সিউড়ির চন্দ্রগতি স্কুলের পরীক্ষা কেন্দ্রে। রাজ্য জুড়ে বেনজির ব্যবস্থা। এসএসসির পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই। পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি, এতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে। পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ না। এই যে সংসারটা আর মনে হয় করতে পারছি না। বউ তো বলছে তা থাকবো না, চাকরি নেই তোমার সঙ্গে কি জন্য থাকবো। নিউজ 18 বাংলা। বেনজির এসএসসি পরীক্ষা হলো আজ এবং 8 বছর 9 মাস পর পশ্চিমবঙ্গে পরীক্ষা দিলেন ভিন রাজ্যের 31,000-এরও বেশি চাকরি প্রার্থী। ডাবল এন্ট্রি, চাকরি নেই। পশ্চিমবঙ্গে এসে শিক্ষকের চাকরির পরীক্ষা, এত মামলা, এত বিতর্ক, তারপরেও এ রাজ্যের পরীক্ষাতেই আস্থা। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। बिहार से टीचर का फॉर्म निकला, फिलअप कर दिए हैं। हम लोग यहाँ आए देखने के लिए, एग्जाम देने के लिए। কেউ থাকেন উত্তরপ্রদেশে, কেউ বিহারে। এই দুই রাজ্যেই সরকারে বিজেপি। সেখান থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের 9ম-10মের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেকেই। উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি শাসিত রাজ্য। বিহারেও ডাবল ইঞ্জিন সরকার, সেখানে ক্ষমতায় বিজেপি এবং জনতা দল ইউনাইটেড। অনেকের অভিযোগ সেখানে সরকারি চাকরি নেই, বিজ্ঞপ্তি জারি হলেও পরীক্ষা হচ্ছে না।
এসবের মধ্যে রবিবার পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে একের পর এক মামলা হয়েছে। গত এপ্রিল মাসে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো এগোয় এসএসসি। তখন আবার মামলা। শেষমেশ সব বাধা পেরিয়ে রবিবার পরীক্ষা হলো নির্বিঘ্নে। রাজ্যের এই পরীক্ষায় বসলেন ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। দেখিয়ে দিলেন এ রাজ্যের পরীক্ষায় তাদের কতটা আস্থা। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। प्रॉब्लम तो मैम यूपी में वैकेंसी आई है 2022 की 2022 की वैकेंसी आई हुई, अभी तक पेपर नहीं हुआ है। आज 3 साल का टाइम हो गया केवल एग्जाम पे जैसे क्या होता है कि कोर्ट में तारीख पे तारीख मिलती है, वैसे हमारी यूपी में तारीख पे तारीख मिलती है, पेपर नहीं हुआ है। এ রাজ্যে বেশ কিছু সরকারি হিন্দি মাধ্যম স্কুল রয়েছে। এসব স্কুলে নবম দশমে শিক্ষকের খালি পদ 2251। এর জন্য এদিন পরীক্ষা দেন ভিন রাজ্য থেকে আসা 31,000-এর বেশি পরীক্ষার্থী। এর মধ্যে অনেকেই ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে আসা। নিউজ 18 বাংলা। বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা। এসএসসির নবম দশমের পরীক্ষা দিলেন ভিন রাজ্যের অনেক পরীক্ষার্থী। তাদের দাবি ডাবল ইঞ্জিন সরকার থাকলেও সেখানে চাকরি নেই, আর এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। উত্তরপ্রদেশে চাকরি নেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। পশ্চিমবঙ্গে এসএসসির পরীক্ষা দিতে এসে এমনই বললেন বিজেপি শাসিত রাজ্য থেকে আসা চাকরি প্রার্থীরা। এসএসসির পরীক্ষা নিয়ে হাজারো বিতর্ক, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, হাজার হাজার চাকরি বাতিল। এ নিয়ে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রবিবার দেখা গেল সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পড়ুয়ারাই এসেছেন এ রাজ্যে চাকরির পরীক্ষা দিতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, বিহার প্রতিটি রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার। যে ডাবল ইঞ্জিনের সরকার গড়ার ডাক বারবার দেয় বিজেপি, সেই ডাবল ইঞ্জিনের রাজ্য থেকেই অনেকে এদিন পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিলেন, আস্থা দেখালেন এ রাজ্যের পরীক্ষাতেই। উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। তারা বলছেন উত্তরপ্রদেশে এই কর্মপ্রার্থীদের চোখের জল পড়ছে, তারা কিভাবে সরকারের কাজে হতাশ। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন। পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো, সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চশিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। প্রচুর চাকরি হচ্ছে, প্রচুর লোক চাকরি পাচ্ছে, এবং আজকে তো তার সামনে সামনে ঘোরা উচিত ছিল যে অন্য রাজ্য থেকে, ওই দেবজিতের দলের রাজ্য থেকে এসে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিভাবে বলছেন যে ওখানে কিভাবে নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে, সেগুলো খুব ভালোভাবে তাহলে দেবজিতরা দেখে যেতে পারতো বাস্তবটা কি। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও এখন হাওয়া গরম।
অভিযোগ বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এও অভিযোগ অনেককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন দেখা গেল বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিলেন নির্বিঘ্নেই, যা ফের এক নজির তৈরি করলো বলেই অনেকে মনে করছেন। प्रयागराज यूपी से आए हैं और हमारा एग्ज़ाम टीजीटी का लगा है पुरुलिया में। यहाँ का मैनेजमेंट बहुत अच्छा रहा है, सभी लोग बहुत अच्छे से मिले हम लोगों से और हम लोगों को काफ़ी अच्छा लगा, रुकने में भी यहाँ तैयारी काफ़ी बहुत अच्छी है। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে আবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতেই হবে, কারণ গয়েশপুরে ফের পুরপ্রধানের বেনিয়ম। বেসরকারি সংস্থার সম্পত্তি কর মকুবের অভিযোগ, পুরসভার অনুমতি ছাড়াই কর মকুবের অভিযোগ। প্রায় 2,45,00,000 টাকার কর মকুবের অভিযোগ। 2023 থেকে কর বকেয়া বেসরকারি সংস্থার মাত্র 42 লক্ষ টাকা কর নিয়ে ছাড় বেসরকারি সংস্থাকে। পুর বোর্ডের অনুমতি ছাড়া তোলা হয় জমা পড়া করও। পুরপ্রধানের বিরুদ্ধে সরব 10 কাউন্সিলর। বেনিয়মে পুরসভা লোকসান বলে অভিযোগ। বিভিন্ন দপ্তরে অভিযোগ কাউন্সিলরদের একাংশের, তবে বিক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি খারিজ পুরপ্রধানের। প্রপার্টি ট্যাক্স ডিউ আছে 2,87,58,438 টাকা। উনি ওই টাকাটা 2,45,58,438 টাকাটাই উনি রিবেট দিয়ে দিলেন, শুধু 42 লক্ষ টাকাটা পৌরসভার ফান্ডে জমা করলেন। তাহলে তো প্রশ্ন আসবে, প্রপার্টি ট্যাক্স তো উনি এরকম ছাড়তে পারেন না, কোনো অধিকার নেই চেয়ারম্যানের। অনেকদিন না দিলে ইন্টারেস্ট থাকলে তার উপরে ম্যাক্সিমাম 25% দিতে পারেন বোর্ডের অনুমোদন সাপেক্ষে। তো এইটা উনি করে কি করে, ভ্যালুয়েশন বোর্ড থেকে ট্যাক্সটা অ্যাসেস হয়, তাহলে কি ইন্টারেস্টে উনি প্রায় 3 কোটি টাকাতে 2.5 কোটি টাকায় ছাড় দিয়ে দিলেন। দীর্ঘ 30 বছর ধরে কোনো ট্যাক্স দেন না, তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকসেপ্ট করে নিত। আমি ওইসব নোংরা নেগোসিয়েশনে আমি যাইনি, স্ট্রেট ফরওয়ার্ড তাদের বলেছি ভাই ট্যাক্স দাও, আমি সেখানে ল্যান্ড অধিগ্রহণ করিয়ে দেবো পাবলিককে দিয়ে। তো তারা কোনো একটা নেগোসিয়েশনে এসে আমি তার জন্য সঙ্গে সঙ্গে একটা কমিটি করেছি, হেডেড বাই আমাদের আমাদের ফাইন্যান্স অফিসার, তারা মিলে বসে এদের সঙ্গে কথা বলে নেগোসিয়েশন করেছে। আর একবার চালু হয়ে গেলে দেওয়া, যেমন এদের দেওয়া চালু হয়েছে একটা নির্দিষ্ট হারে, তারা এবার প্রত্যেক বছর এবার থেকে দেবে। তো সেটা নিয়ে যে যারা বক্তব্য রাখছে সবটাই তারা জানে। গতকালও পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরপ্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। সরকারি বরাদ্দ 9/6-এরও অভিযোগ ওঠে পুরপ্রধানের বিরুদ্ধে। 4 কোটির দুর্নীতির অভিযোগ, আগেও অনাস্থা প্রস্তাব। সব অভিযোগে অবশ্য খারিজ করেন পুরপ্রধান। আবাসের টাকা থেকে কাটমানি। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা থেকে জোর করে 20,000 টাকা আদায়। আর এর জেরে বাড়ি তৈরির কাজ মাঝপথে বন্ধ। ভাঙাচোরা ঘরে দিন কাটছে বৃদ্ধা। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সদস্য। দরমার দেওয়াল, চারপাশ প্লাস্টিকে ঘেরা, টালির ছাউনিতেও প্লাস্টিক। এটা বছর 70-এর অঞ্জুয়ারা বিবির বাড়ি। পাশেই তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের টাকায়। অভিযোগ সেই টাকা থেকে 20,000 টাকা কাটমানি আদায় করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। টাকার অভাবে বাড়ির কাজ শেষ করতে পারেননি, তাই বাধ্য হয়েই বৃদ্ধাকে থাকতে হচ্ছে দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ভাঙাচোরাই ঘরে। ঘর করেছেন? ওই তো করতে করতে রেখে দিয়েছি, টাকা নিয়ে বলে করিনি। কেন টাকা নেই কেন? ওই তো 20,000 টাকা নিয়ে নিল। কে নিয়েছে? জামাল। পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। এই মাটির ঘরেতে থাকেন? হ্যাঁ। মগরাহাট 1 নম্বর ব্লকের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার গোল মসজিদ এলাকার বাসিন্দা অঞ্জুয়ারা বেওয়া। স্বামী মারা গিয়েছেন অনেক আগেই, 5 মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে, তাই ভাঙাচোরা এই বাড়িতেই একা থাকেন। সম্প্রতি রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেন অঞ্জুয়ারা। তালিকায় নামও ওঠে। প্রথম কিস্তির 60,000 টাকায় অর্ধেক বাড়িও তৈরি করে ফেলেন। দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর বিপত্তি। অভিযোগ পঞ্চায়েত সদস্য কিসমত বিবি এবং তার স্বামী জামাল লস্কর বৃদ্ধার থেকে 20,000 টাকা কাটমানি দাবি করেন। চাপের মুখে পড়ে তাকে 20,000 টাকা দেন বৃদ্ধা।
তাঁর দাবি হাতে আর টাকা না থাকায় বাড়ির কাজ বন্ধ হয়ে গিয়েছে। এরপরেই পঞ্চায়েত প্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। 20,000 টাকা বাংলা আবাস যোজনার টাকা ঢোকার পরে আমার বৌদিকে এসে হুমকি ধুমকি দিচ্ছে। কিসমত বিবি লস্কর শাসক দলে ঢুকে গেছে, গিয়ে আমার বৌদির কাছ থেকে হুমকি ধুমকি দিয়ে 20,000 টাকা নিয়েছে। এখন মাটির ঘরে আছে। আর আমি এসডিও বিডিও ওসিকে চিঠি করেছিলাম, সব জায়গায় করেছিলাম। ও আমাদের ফাঁসাবে বলে বিরুদ্ধে করে ওরকম করছে। বাড়িটা হয়ে গেছে তো করতে পারছে না, মানে 2 কিস্তির টাকা তো পেয়ে বাড়িটা করতে পারছে। আপনি বলতে চাইছেন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে? হ্যাঁ। অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে, সেবা করবে, সেই সেবার জন্য ওদের দান দিতে হবে না? কোন রাজত্ব চলছে? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার একটা সরকারি যোজনার টাকা পাবে, সেখান থেকে কাটমানি। আর বড় বড় ডায়লগ, কেন্দ্র দিচ্ছে না, অমুক দিচ্ছে না, তমুক দিচ্ছে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না। মগরাহাট থেকে আনিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। পিটুনি খুনে প্রশ্নে পুলিশ, কারণ নদিয়ার তেহট্টে 9 বছরের শিশু খুনের তদন্ত করছে পুলিশ। আর এই শিশু খুনের ঘটনায় পাল্টা গণপিটুনিতে আরো 2 জনের মৃত্যু হয়েছে। সেটা কেন রোখা গেল না? এই মৃত্যুর দায় কি এড়াতে পারে পুলিশ? এটা কি পুলিশি ব্যর্থতা নয়? প্রশ্ন অনেকেরই। নদিয়ার তেহট্ট থানা থেকে মেরে কেটে 20 মিনিট দূরে নিশ্চিন্তপুর। শনিবার এখানেই নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয়। তারপর আক্রোশের বশে 3 প্রতিবেশীকে গণপিটুনি এলাকাবাসীর। তাদের সন্দেহ এই প্রতিবেশীরা বাচ্চা পাচার করে, তাই গণপিটুনি, তাতে 2 জনের মৃত্যু। কেউ বা যদি ফেলে থাকে তাহলে পরে ওরা নিশ্চয় জানবে, কারণ হচ্ছে যাতায়াতের ওইটাই রাস্তা। ওদের কোনো ষড়যন্ত্র ছিল, হয়তো আমাকে মুক্তিপণের দাবিও করতে পারে, কিংবা হয়তো আমার ছেলেকে কোনো জায়গায় পাচার করতে হয়েছিল, সেটাও হতে পারে। যখন দেখলো যে আমাদের দ্বারা সম্ভব না, তখন হয়তো মেরে আমার ছেলেকে ওখানে রেখে দিয়েছে। আর কারো মা বাবার কোল যেন এইভাবে যাতে খালি না হয়, সেটা আমি প্রশাসনের কাছ থেকে চাচ্ছি। শিশু মৃত্যুর পেছনে কে বা কারা, সেই তদন্ত করছে পুলিশ। কিন্তু এর পাল্টা গণপিটুনিতে আরো 2 জনের মৃত্যু কেন আটকাতে পারল না পুলিশ? শিশু মৃত্যুর জেরে যে আক্রোশ তৈরি হতে পারে এবং সেই আক্রোশ থেকে যে গণপিটুনি হতে পারে, সেটা কেন আগে থেকে কিছুই বুঝতে পারল না পুলিশ? এই মৃত্যুর দায় কি এড়াতে পারে তেহট্ট থানা? উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি তারা, উল্টে পুলিশকেই বাধা দেওয়ার অভিযোগ জনতার বিরুদ্ধে। এর কিছু পরেই তেহট্ট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে সব শেষ। নিশ্চিন্তপুরের বাসিন্দা 9 বছরের স্বর্ণাভ বিশ্বাস, ক্লাস 3 পড়ুয়া, মা বাবার একমাত্র সন্তান। শুক্রবার নিখোঁজ হয়ে যায় স্বর্ণাভ। ডায়েরি করা হয় তেহট্ট থানায়। পরের দিন শনিবার ভোর 6টা নাগাদ স্বর্ণাভর বাড়ির পেছনের ডোবা থেকে তার দেহ উদ্ধার হয়। খবর দেয়া হয় তেহট্ট থানায়। ঘটনাস্থলের কাছেই থানা, তাও পুলিশ 8 ঘন্টা পরে পৌঁছয় বলে অভিযোগ। ততক্ষণে স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়েছে স্থানীয় টোটো চালক নিহত স্বর্ণাভর প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়িতে। সন্দেহের বশে 1000 খানেক এলাকাবাসী উৎপল এবং তার স্ত্রী এবং বড় ছেলের বউকে মারধর করে। শনিবারই হাসপাতালে মৃত্যু হয় উৎপল মণ্ডল এবং তার স্ত্রীর। এই ঘটনার সেখানের মধ্যে যখন একটা উন্মত্ত জনতা কিছুটা সেখানের মধ্যে গেদার হয়ে সেখানে আপনার এই বলছেন যে 3 জনকে সেখানের মধ্যে তাদেরকে সেখানের মধ্যে একটু অ্যাসল্ট করে এবং পরবর্তীকালে 2 জন মারা গেছে। পুলিশের দাবি এলাকায় পৌঁছলেও ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে দেননি স্থানীয়রা। গ্রামবাসীদের বাধার কারণেই গণপিটুনি ঠেকানো যায়নি বলে দাবি পুলিশের। এখানেই অনেকের প্রশ্ন, গণপিটুনির আগেই কেন এলাকায় পৌঁছতে পারল না পুলিশ? শিশু খুনের পাল্টা হিসেবে যে এরকম গণপিটুনি হতে পারে, সেটা কেন তারা আঁচ করতে পারেনি? সেটা করতে পারলে তো এভাবে 2 জনের প্রাণ যেত না। খুন, পাল্টা গণপিটুনিতে 2 জনের মৃত্যু। 3টে মৃত্যুর পরে পদক্ষেপ পুলিশের। নিহত স্বর্ণাভ বিশ্বাসের পরিবারের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনিতে মারা গিয়েছেন উৎপল মণ্ডল, তার ছোট ছেলে, ছোট ছেলের বউ
মামা এবং মামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। খুনে পাকড়াও বিএসএফ বাবা। কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্তের বাবা। আগেই ছাত্রী খুনে পাকড়াও করা হয়েছিল দেশরাজ সিংকে। এবার রাজস্থানের জয়সলমের থেকে ধৃত বিএসএফ বাবা। ছেলেকে মদতের অভিযোগে পাকড়াও করা হয়েছে তার বাবাকে। বিএসএফ কনস্টেবল রঘুবিন্দ প্রতাপকে গ্রেফতার পুলিশের। রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার কোতোয়ালি থানার। ছবিটা দেখুন, জঙ্গল ছেড়ে হাতির দল গ্রামে। লোকালয়ে ঢুকলো 25 বুনো হাতি। আলিপুরদুয়ারের মাদারিহাটের মালঙ্গি বস্তিতে ঢোকে এই হাতির দল। আর একদিকে হাতির দলকে দেখতে যেমন ভিড়, তেমন ফরেস্টের থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। দলমনি ফরেস্ট থেকে গেরগেন্ডা সেতুর নিচ দিয়ে মালঙ্গি বস্তিতে ঢোকে এই হাতির দলটি। বন দফতর হাতির দলকে জঙ্গলে ফেরাতে তৎপরতা নিয়েছে এবং জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জঙ্গল ছেড়ে গ্রামে হাতির দল, লোকালয়ে ঢুকলো 25 বুনো হাতি। আজকে সকালে কোন জায়গায় দাঁড়ায় আছে হাতি? আপনাদের এটা তো মালঙ্গি বস্তি, বাড়ি টাড়ি ভাঙে? এর আগে ভেঙেছে? বাড়ি ভাঙে না, ভাঙছিল, আগে, এখন ভাঙে না। হাতিটা ওই মানে দলগাঁওয়ের দিক থেকে ওই ধুমচি যায় আর কি।